ভেন্টিলেশন অথবা ব্রিদিং। এই স্টেপটাতে কি হয় যে এক্সচেঞ্জ অফ এয়ার বিটুইন অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য অ্যালভিওলাই অফ দ্য লাংস। কি এই স্টেপে হয় এক্সচেঞ্জ অফ দ্য এয়ার বিটুইন atmosphere and alveoli of the lungs. তার মানে পাতি কথায় হলো যে আমরা যে শ্বাস নিচ্ছি এবং আমাদের যে বেরিয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্যাপারটা, সেই যে প্রসেসটা, এইটাই হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন অথবা ব্রিদিং। যে এই প্রসেসে কি হয়, অ্যাটমসফেরিক যে এয়ারটা আমরা যে মানে শ্বাস নিই, অ্যাটমসফেরিক এয়ারটা ড্রন ইন হয়, মানে ইন্সপিরেশন হয়, মানে আমরা নিঃশ্বাস নিচ্ছি। আর কি কার্বন ডাই অক্সাইড রিচ যে এয়ারটা, মানে অ্যালভিওলাইতে যে কার্বন ডাই অক্সাইড রিচ এয়ার রয়েছে সেটা বেরিয়ে চলে যায়, রিলিজড আউট হয়ে যায়। তো এই প্রসেসটা খুব সিম্পল, যেটা আমরা সচরাচর দেখতেই পাই, যে আমরা এয়ারটা ইনহেল করছি অ্যান্ড আমাদের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড রিচ যে এয়ারটা আছে অ্যালভিওলাই থেকে, সেটা রিলিজড আউট হয়ে যাচ্ছে, এক্সপেলড আউট হয়ে যাচ্ছে। নেক্সট যে স্টেপটা সেটা হলো এক্সটার্নাল অথবা পালমোনারি রেসপিরেশন। নেক্সট স্টেপ এক্সটার্নাল অর পালমোনারি রেসপিরেশন। দেখ এইটা কিন্তু পালমোনারি ভেন্টিলেশন, এটা কিন্তু পালমোনারি রেসপিরেশন, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। কি তফাৎ রয়েছে? এই স্টেপে কি হয়, এই স্টেপটাতে হয় এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন এয়ার ইন দ্য অ্যালভিওলি অ্যান্ড ব্লাড উইদিন দ্য পালমোনারি ক্যাপিলারিজ। পালমোনারি ক্যাপিলারিজ মানেই হলো যেটা কিনা লাংস এর মধ্যে, লাংস মানেই হলে পালমোনারি কথাটা হচ্ছে কি রিলেটেড টু লাংস। তো পালমোনারি ক্যাপিলারিজ এবং কার কার মধ্যে এক্সচেঞ্জটা হচ্ছে, এবং অ্যালভিওলাই এর মধ্যে যে এক্সচেঞ্জটা হয়, পালমোনারি ক্যাপিলারিজ এবং অ্যালভিওলি এদের মধ্যে যে এক্সচেঞ্জটা হয়, কিসের এক্সচেঞ্জ হয়? ব্লাডের মধ্যে, মানে এর মধ্যে ব্লাড রয়েছে, আর অ্যালভিওলির মধ্যে কি আছে? এক্সচেঞ্জ মানে হাওয়া রয়েছে, গ্যাসগুলো আছে। ওই যে ডিফিউশন দিয়ে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যাপারটা হয়, এই যে এক্সচেঞ্জটা হয় ব্লাডের মধ্যে, সেইটা সেইটা কোন প্রসেসে হয় সেটা এই স্টেপটাতে দেখায়। বা এক্সটার্নাল অথবা পালমোনারি যে স্টেপটা রয়েছে সেইখানে অ্যালভিওলির মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, মানে এদের দুজনের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, ব্লাডটা কোথায় প্রেজেন্ট রয়েছে? পালমোনারি ক্যাপিলারিজ এর মধ্যে প্রেজেন্ট রয়েছে, সেই ব্লাডের মধ্যে এক্সচেঞ্জটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের। এটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ যেটা, সেটা হলো থার্ড স্টেপে কি হয়, যে ব্লাডের মধ্যে যে এক্সচেঞ্জ হলো ডিফিউশন দিয়ে, ব্লাড কি করে, ক্যারি করে নিয়ে যায়, কি ক্যারি করে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ক্যারি করে নিয়ে যায় বিটুইন লাংস অ্যান্ড দ্য টিস্যুস। মানে লাংস থেকে নিয়ে যাচ্ছে অক্সিজেন, আর ক্যারি করে নিয়ে আসছে কি, ব্লাডটা কার্বন ডাই অক্সাইড নিয়ে চলে আসছে। আমরা জানি যে লাংস এর মধ্যে কিন্তু আমাদের ব্লাডটা কি হয়, আমাদের ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ মানে অক্সিজেনেশন হয়, যেটা হার্টের আগের দিন পড়িয়েছিলাম। ওখান থেকে পালমোনারি ভেন্স গুলো অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে গিয়ে হার্টে ফেলে। কোথায় ফেলে? লেফট অ্যাট্রিয়ামে ফেলে। তো এই নেক্সট স্টেপ যেটা, সেটা হলো ব্লাডটা ক্যারি করে নিয়ে যাচ্ছে অক্সিজেন এবং নিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য টিস্যুস। থার্ড স্টেপ, থার্ড স্টেপ হলো ব্লাড ট্রান্সপোর্টস অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড between lungs and the tissues. ওকে, 4 নম্বর যে স্টেপ, 4 নম্বর স্টেপটার হলো ইন্টারনাল অথবা টিস্যু রেসপিরেশন। আগেরটা ছিল এক্সটার্নাল অর পালমোনারি রেসপিরেশন, এটা হলো ইন্টারনাল অর টিস্যু রেসপিরেশন। এটা হচ্ছে লাস্ট স্টেপ, ইন্টারনাল অর টিস্যু রেসপিরেশন। ঠিক আছে, তো এই স্টেপে কি হয়, এই স্টেপে হয় যেটা exchange of oxygen and the carbon dioxide between the tissue cells and blood within the systemic capillaries by the process of diffusion. আগেরটার মতনই, আগেরটাতে কি ছিল, আগেরটাতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে এবং ব্লাডটা কোথায়, কার মধ্যে হচ্ছে? ব্লাড প্রেজেন্ট ইন দা পালমোনারি ক্যাপিলারিজ। আর এখানেও তাই হচ্ছে, এখানে হচ্ছে এক্সচেঞ্জ অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিটুইন টিস্যু সেলস অ্যান্ড ব্লাড উইদিন দা সিস্টেমিক ক্যাপিলারিজ। আগেরটাই ছিল অ্যালভিওলাই অ্যান্ড পালমোনারি ক্যাপিলারিজ, এটা হচ্ছে এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড between tissue cells and systemic capillaries.
আগেরটা সেম, একটা মনে রাখলেই দুটো মনে রাখতে পারবি, মানে পরেরটা মনে রাখতে পারবি। আগেরটাতে কি ছিল? এক্সচেঞ্জ অফ O2 and CO2 between, and blood হবে, blood of, between alveoli and blood of pulmonary capillaries। এই হচ্ছে ডিফারেন্স। একটাতে হচ্ছে টিস্যু সেলস, মানে কাজটা সেম, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ বিটুইন কি টিস্যু সেলস এন্ড ব্লাড অফ সিস্টেমিক ক্যাপিলারিজ, আর এটা হলে ইন্টারনাল অথবা টিস্যু রেসপিরেশনের মধ্যে পড়ে। আর পালমোনারি, যেটা পালমোনারি রেসপিরেশন, ওটা হচ্ছে এক্সচেঞ্জ অফ O2 and CO2 বিটুইন অ্যালভিওলি অ্যান্ড ব্লাড অফ পালমোনারি ক্যাপিলারিজ। যেহেতু প্রথমটায় মানে যেটা তোর এক্সটার্নাল বা পালমোনারি রেসপিরেশন, যেহেতু ওটা পালমোনারি ক্যাপিলারিজ এর মধ্যে এক্সচেঞ্জটা হচ্ছে, ওই জন্য ওটাকে বলা হয় পালমোনারি গ্যাস এক্সচেঞ্জ। সিমিলারলি এটা যেহেতু সিস্টেমিক ক্যাপিলারিজ এর মধ্যে এক্সচেঞ্জটা হচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় সিস্টেমিক গ্যাস এক্সচেঞ্জ। ওকে, এই হলো চারটে স্টেপ, মেকানিজম অফ রেসপিরেশনের চারটে ধাপ। তার মধ্যে আমাদের যেটা মেনলি ফোকাস করতে হবে সেটা হলো মেকানিজম অফ ব্রিদিং। ব্রিদিং কি করে হয়, আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, এটা কি করে হচ্ছে সেটা আমাদের এবার পড়তে হবে। মেকানিজম অফ ব্রিদিং। মেকানিজম অফ ব্রিদিংটা পড়ার আগে আমাকে কয়েকটা ছবি আঁকতে হবে, ঠিক আছে? দেখ, মেকানিজম অফ ব্রিদিং মানে হলো যে ব্রিদিং হচ্ছে এমন একটা প্রসেস, ফিজিক্যাল প্রসেস সিম্পলি, যেটাতে অক্সিজেন কি হয় আমাদের বডির মধ্যে ঢোকে এবং কার্বন ডাইঅক্সাইড কি হয় আমাদের বডি থেকে ফোর্সড আউট, মানে বেরিয়ে চলে যায়। এটার পাতেই মানে ডেফিনেশন হচ্ছে অক্সিজেন ইজ ইনহেলড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ এক্সহেলড। এই হলো ব্রিদিং। তো এই যে ব্যাপারটা হচ্ছে, তার জন্য কিছু কিছু মাসেলস আমাদের হেল্প করে। কি কি মাসেলস? একটা হলো ইন্টারনাল ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এছাড়াও হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম মাসেলস। এই তিনটে মাসেল আমাদের এই ব্রিদিং করতে কিন্তু হেল্প করে, ঠিক আছে? এছাড়াও এই সমস্ত মাসেল ছাড়াও অ্যাবডোমিনাল মাসেলসও হেল্প করে, মানে এই ডায়াফ্রাম মাসেলস ছাড়াও আরেকটা মাসেল লেখা যেতে পারে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল। ওকে, এই চারটে মাসেল আমাদের ব্রিদিং এ হেল্প করে। তো কিভাবে করে এবার দেখি সেই মেকানিজমটা। এই ছবিগুলো কিন্তু আঁকতে হবে, হ্যাঁ, পরীক্ষার সময়। অতএব যতটা ইজিলি পারবি আঁকবি, বেশি বেশি মানে বেশি কনজেস্টেড করা দরকার নেই। যেভাবে আঁকছি ওইভাবেই এঁকে দিবি, তাহলেই হবে। এগুলো হচ্ছে রিবস আমাদের বডির মধ্যে, ঠিক আছে? এরকম রিবস। এবার এই যে রিবস গুলো আঁকলাম, রিবস মানে তো হাড্ডি, এই রিবস এর মাঝখানে মাঝখানে মাসেলস থাকে। কি কি মাসেলস থাকে বললাম? একটা মাসেল থাকে, আমি দুটো কালার দিয়ে আঁকছি ওই জন্য। একটা মাসেল হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলস, এইগুলো হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলস, ঠিক আছে? এই রেড যেটা আঁকলাম সেইগুলো হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। ওকে, এর সাথে মানে বাইরের দিকে যে মাসেলস গুলো থাকে সেইগুলো হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, যেটা আমি এই গ্রিন দিয়ে আঁকছি। এইগুলো হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। কি হয় যখন ইন্সপিরেশন হয়, ফার্স্টে ইন্সপিরেশনের কথায় আসছি। ইন্সপিরেশন যখন হয়, আমরা দেখ শ্বাস যখন নিই,
এই যে শ্বাস নিচ্ছি যখন এরকম ভাবে, তখন আমাদের কি হয়, যে আমাদের থোরাসিক ক্যাভিটি, মানে আমাদের যে থোরাসিক ক্যাভিটি সেটা ফুলে যায়, মানে উপর দিকে উঠে আসে। তোরা নিজেরা সবাই শ্বাস নিয়ে একবার চেষ্টা কর, দেখবি যে আমাদের যে থোরাসিক ক্যাভিটি সেটা উপর দিকে উঠছে। সবাই জানিস সেটা। সেটা কি করে উঠছে, সেটা কিভাবে ওঠে দেখ। এই যে বাইরের যে মাসেলটা, মানে যেটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এরা কি করে, এরা কন্ট্রাক্ট করে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এরা কি করছে, কন্ট্রাক্ট করছে। এবার কন্ট্রাক্ট করছে যেহেতু, কি হলো, এই যে রিবস এর এখানটায়, ওরা না এইভাবে কন্ট্রাক্ট করছে, মানে এইভাবে টানছে জিনিসটাকে, এইভাবে। আর এ আবার এদিক দিয়ে টানছে। যত টানছে মানে কন্ট্রাক্ট করছে, তত কি হচ্ছে, এদের যে মানে এখানে যে স্পেসটা সেটা আস্তে আস্তে বাড়ছে। একটা কোনো জিনিস মানে এই মাসেলটা বাইরের দিকে যদি কন্ট্রাক্ট করে, মানে এইভাবে যদি কন্ট্রাক্ট করে, জিনিসটাকে কি করে টানছে। সিমিলারলি ভেতরের যে মাসেল, মানে ইন্টারনাল ইন্টারকোস্টাল যে রেড কালারের যে মাসেলটা, ওরা কি করে এই সময় রিল্যাক্স করে। তাহলে এরা কি করছে, কন্ট্রাক্ট করছে। আর ইন্টারনাল মানে এই মাসেল গুলো কি করছে, রিল্যাক্স করছে। ঠিক উল্টোটা, এরা রিল্যাক্স করছে, মানে এরা আস্তে আস্তে এরকম ছিল, এখন এরা এখন এখন এক্সপ্যান্ড করে যাচ্ছে, কারণ এরা রিল্যাক্স স্টেটে রয়েছে। আর আস্তে আস্তে জিনিসটা এরকম হয়ে যেতে, ধর মানে এতটা ছিল, এবার কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট করার ফলে অল্প মানে জায়গাটা কমে গেল, কিন্তু রিজিয়নটা কিন্তু বেড়ে গেল। একজন এই দিকে টানছে, আর এরা তার ফলে কি হচ্ছে, এটা রিল্যাক্স করে যাচ্ছে। এটা রিল্যাক্স করছে, ওই জন্য জায়গাটা মানে ভেতরের যে থোরাসিক ক্যাভিটির যে স্পেসটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, এবং লাংসটা বড় হয়ে, লাংসের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, এক্সপ্যানশন হচ্ছে। চেস্টের যে ওয়ালটা সেটা এক্সপ্যান্ড হচ্ছে, এবং লাংস এক্সপ্যান্ড হচ্ছে। তাহলে কি কি হচ্ছে, লাংস এক্সপ্যান্ড হচ্ছে এখানে, লাংস এক্সপ্যান্ড করছে। এছাড়া কি হচ্ছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস যেটা ইআইএম, সেটা কি করছে, কন্ট্রাক্ট করছে। আরেকটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলস, সেগুলো কি করছে, রিল্যাক্স করছে। তাছাড়া আরেকটা মাসেল যেটা কি বলেছিলাম, ডায়াফ্রাম। ডায়াফ্রামটা হচ্ছে এইখানটায় থাকে, এই জায়গাটাতে ডায়াফ্রাম রয়েছে। ডায়াফ্রাম কি করছে, যেহেতু আমি কি বললাম যে থোরাসিক ক্যাভিটিটা অনেকটা বেড়ে যায়, ওই জন্য ও না নিচের দিকে চলে আসে। মানে ও ধরে না এতটা চেপে বসেছিল, এখন ও কি করলো, নিচের দিকে নিচের দিকে নেমে চলে আসলো। মানে ডায়াফ্রামটা কি করে, কন্ট্রাক্ট করে। ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করার ফলে কি হচ্ছে, এইভাবে টানছে, টানার ফলে নিচের দিকে নিয়ে আসছে, এবং নিচের দিকে নিয়ে আসার ফলে লাংসটা কিন্তু ছিল হয়তো কুচকে, এবার কিন্তু বড় হয়ে গেল। কন্ট্রাকশনটা এইদিকে হয়, এইদিকে হওয়ার ফলে কি হলো, ও এইদিকে টানছে, আর এই জায়গাটা ছোট ছিল সেটা এরকম বাড়ছে। এরকম ছিল ধর, সেটাকে নিচের দিকে টানছে বলে এরকম বেড়ে যাচ্ছে। ওই জন্য এখানে আরেকটা লিখতে পারি, ডায়াফ্রাম মাসেলস এরা কন্ট্রাক্ট করে। তাহলে এই তিনটে পয়েন্ট লিখতেই হবে। কি কি, ডায়াফ্রাম মাসেলস কন্ট্রাক্টস, internal intercostal muscles relaxes, and external intercostal muscles contract, and as a result what happens, as a result chest wall and lungs expand. Okay, and তার ফলে কি হয়, যখনই দেখবি কোনো একটা ছোট জায়গা বড় হয়ে গেল, কোনো একটা ছোট জায়গা ছিল সেটা বড় হয়ে গেছে, মানে জায়গাটাকে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে কি হয়, এয়ার প্রেশারটা ডাউন মানে ফল করে যায়। কারণ ছোট জায়গায় এতক্ষণ ঘুপচি মেরে রেখে দিয়েছো, যেমন আমাদের কোকা কোলার বটল, ওখানে কি প্রেশারটাকে ছোট জায়গাতে প্রেস করে রাখা, ওই জন্য প্রেশারটা বেশি থাকে, ওই জন্য যেই খুলি তখন প্রেশারটা রিলিজ হয়ে যায়, তাই তো। এইখানে জায়গাটা এখন যেহেতু বেড়ে গেল, ওই জন্য এয়ার প্রেশারটা কিন্তু ড্রপ করে গেল। এয়ার প্রেশারটা এখন ড্রপ করলো এখানে, উইদিন দ্য লাংস এয়ার প্রেশার ড্রপস। অ্যান্ড তার ফলে কি হবে, জানিস যে কখনো এয়ার কিন্তু ফাঁকা রাখে না জায়গা, ওই জায়গাটা ফাঁকা যেহেতু রয়েছে, ওটাকে ভরার জন্য এবার বাইরে থেকে যে হাওয়া মানে অ্যাটমসফিয়ারিক যে এয়ারটা সেটা এবার ঢোকে। ওই জন্য কি বলছি যে আমরা যখন ইনহেল করছি, আমাদের যখন শ্বাস নিচ্ছি, তখন এই প্রসেসটা হচ্ছে বলেই আমাদের বাইরে থেকে এয়ারটা আমরা ঢোকাতে পারছি, নাহলে ঢোকাতে পারতাম না। কারণ এখানে আলটিমেটলি কি হচ্ছে, এয়ার প্রেশার ড্রপ করছে, ড্রপ করার ফলে বাইরে থেকে হাওয়াটা ভেতর দিকে ঢুকছে। যদি এয়ার প্রেশার নর্মাল থাকতো তাহলে দরকারই পড়তো না বাইরে থেকে হাওয়াটাকে এন্ট্রি নেওয়ার। এটা হলো ইন্সপিরেশন। ইন্সপিরেশন কি করে হয়, সিমিলারলি এক্সপ্রেশনটা পড়তে হবে। একটা একটা মাথায় ঢুকে গেলে আরেকটা এমনিই হয়ে যাবে। এক্সপ্রেশন কি করে হচ্ছে, এক্সপ্রেশনের ঠিক উল্টো কাজগুলো হয়, মানে ঠিক অপোজিট কাজগুলো হয়। যেমন কি কি হবে, লাংসটা আলটিমেটলি কন্ট্রাক্ট করতে হবে, সেটা কন্ট্রাক্ট করার জন্য কি কি কাজ হবে, ইআইএম মানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস গুলো এবার রিল্যাক্স করে যাবে।
রিল্যাক্স করে যাওয়ার ফলে কি হবে, রিবসটা এতক্ষণ টেনে বড় হয়ে গেছিল ও আবার নিজের পজিশনে ফিরে যাচ্ছে, ঠিক আছে, রিল্যাক্সেস। আই আই এম মানে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলস, ওরা কি করছে এবার কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্ট করার ফলে এতক্ষণ ওরা এরকম চওড়া হয়ে গেছিল, রিল্যাক্স ছিল, এবার কন্ট্রাক্ট করার ফলে ওরা আবার কিন্তু ছোট হয়ে গেল। তো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলস কন্ট্রাক্টস। তারপরে আরেকটা কি হবে, ডায়াফ্রাম যে মাসেল ছিল সেটাও কিন্তু এবার রিল্যাক্স করলো এবং নিজের জায়গায় আবার ফিরে চলে আসলো। ডায়াফ্রাম মাসেলস অলসো রিল্যাক্সেস। তো দুজন রিল্যাক্স করে, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, আর একটা হচ্ছে ডায়াফ্রাম মাসেল। এরা দুজন রিল্যাক্স করে, এন্ড রিল্যাক্স করার ফলে কি হয় আলটিমেটলি, লাংয়ের যে লাংসটা কি হয় এবার এক্সপ্যান্ডেড অবস্থায় ছিল, এখন আবার ও নিজের পজিশনে ফিরে চলে আসলো। এবং তার ফলে কি হলো, রিবস এবং স্টার্নাম এই দুটো এতক্ষণ উপরে উঠে গেছিল, মানে মানে ফুলে গেছিল ব্যাপারটা, মানে জায়গাটা অনেকটা বাড়িয়ে দিয়েছিল, ওরা আবার নিজের জায়গায় চলে আসে, নিজের জায়গায় চলে এসে বসে পড়ে। তো এইভাবে কি হয়, লাংয়ের যে হার্ট মানে চেস্ট ওয়াল এবং লাংস যে এক্সপ্যান্ড করেছিল এটা আবার কিন্তু আবার নর্মাল স্টেজে চলে গেল। এন্ড তার ফলে কি হচ্ছে, এতক্ষণ এয়ার প্রেশার ডাউন ছিল, লো ছিল, এখন কিন্তু এয়ার প্রেশার আবার হাই হয়ে গেল। এয়ার প্রেশার যেহেতু আবার হাই হয়ে গেল, ওই জন্য সেটাকে নর্মালাইজ করার জন্য ভেতরে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত এয়ারটা রয়েছে সেটা এবার রিলিজড আউট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন যে প্রসেসটা এইভাবে হয়। ডায়াফ্রামটা তাহলে প্রথমটা আরেকবার বলে দিই, ডায়াফ্রাম কি করে, নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে আসছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলসটাকে বাইরের দিকে টেনে আনছে, রিবসটাকে, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলসটা রিল্যাক্স করছে, তার ফলে কি হচ্ছে, লাংস গুলো এক্সপ্যান্ড করছে, অ্যান্ড চেস্ট ওয়ালটা বড় হচ্ছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এয়ার প্রেশার ড্রপস, অ্যান্ড এনভায়রনমেন্টাল এয়ার বা অ্যাটমসফিয়ারিক এয়ার এন্ট্রি নেয়, মানে এন্টার্স। আর তার ফলে কি হচ্ছে, এক্সপিরেশনের ফলে, এক্সপিরেশন যখন হচ্ছে তখন কি হচ্ছে, যে ইআইএম রিল্যাক্স করে, আইআইএম কন্ট্রাক্ট করে, এবং নিজের জায়গায় আবার রিবস আর ডায়াফ্রাম সব নিজের জায়গায় ফিরে আসে। ডায়াফ্রাম মাসেলস গুলো এতক্ষণ রিল্যাক্স করছিল, এবার কিন্তু কন্ট্রাক্ট করে আবার ডায়াফ্রামটা নিচে নেমে গেছিল, মানে এরকম হয়ে গেছিল, এখন কিন্তু ও আবার নিজের জায়গায় চলে গেল, ও আবার নিজের জায়গায় ফিরে গেল। ঠিক আছে, এন্ড অ্যাজ এ রেজাল্ট কি হলো, থোরাসিক ক্যাভিটি যে বড় হয়ে গেছিল, সেই থোরাসিক ক্যাভিটিটা আবার নর্মাল পজিশনে চলে আসলো। এইভাবে মেকানিজম অফ রেসপিরেশনটা এইভাবেই হয়, এই সরি মেকানিজম অফ ব্রিদিং, এটা নট রেসপিরেশন, রেসপিরেশন তো আগেই বলেছি, এটা হচ্ছে ব্রিদিং, এইভাবে হয়। আর এই ইন্সপিরেশন এক্সপিরেশনের সঙ্গে এই ছবিগুলো মাস্ট দেওয়া, দিতেই হবে, এবং মাসেলস গুলোর কোনটা কি করে একটা মনে রাখলে আরেকটা এমনি মনে থেকে যাবে। ক্লিয়ার? লাং ভলিউমস বা ক্যাপাসিটিস, এটা হচ্ছে যে একটা লাংস এর মধ্যে অনেক ধরনের ভলিউমস হয়, এবং এটা মেজার করা কিসে হয়, এটা মেজার করা হয় মিলিলিটারে বা লিটার মিলিলিটার এরকম ভাবে, হ্যাঁ। তো লাং ভলিউম বিভিন্ন অনেকগুলো আছে, কি কি আছে, একটা হলো টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম মানে হলো যে অ্যামাউন্ট অফ এয়ার ইন্সপায়ার্ড ডিউরিং নর্মাল অর রিল্যাক্স ব্রিদিং। আমরা যখন, এটা লিখে নিই তারপরে বলছি, হুম, আমরা যখন নর্মাল মানে নর্মালি যখন আমরা ব্রিথ করছি, যে কোনো রকম ফোর্সফুল ব্রিদিং নয়, এমনি তুই ঘুমাচ্ছিস, ধর তুই নর্মাল ব্রিদিং করছিস, তুই এমনি বসে বসে আছিস, চিন্তা করছিস, নর্মাল ব্রিদিং করছিস, কিন্তু তোর আহ কোথাও দৌড়াচ্ছিস তখন তোকে কিন্তু ফোর্স ব্রিদিং করতে হচ্ছে, বা তুই জোর করে কখনো প্রাণায়াম টানায়াম করছিস, যোগা করছিস, তখন ফোর্স ব্রিদিং করছিস। তো নর্মাল ব্রিদিং যখন হয়, তখন যে অ্যামাউন্ট অফ এয়ারটা আমরা ইন্সপায়ার করি, অ্যামাউন্ট অফ এয়ার, ইনহেল বলতে পারি, ইনহেলড, ইনহেলড, হুম, সেইটার যে ভলিউমটা সেটাকে বলা হয় টাইডাল ভলিউম, এবং এটা অ্যাপ্রক্সিমেটলি 500 ml হয়। তাহলে অ্যামাউন্ট অফ এয়ার ইন্সপায়ার্ড ডিউরিং নর্মাল রিল্যাক্সড ব্রিদিং, রিল্যাক্সড মানে একদম রিল্যাক্স স্টেটে রয়েছিস, শুয়ে রয়েছিস বা এমনি নর্মাল, সেটা যখন ইন্সপায়ার্ড, যতটা এয়ার ইন্সপায়ার করি আমরা ততটাকে বলা হয় টাইডাল ভলিউম। ওকে, টাইডাল ভলিউমে তাহলে কতটা মানে মেজার যে মানে অ্যামাউন্টটা কত, অ্যাবাউট 500 ml। সবসময় অ্যাবাউট লিখবো কারণ এটা ভ্যারি করে পার্সন টু পার্সন এবং এজের সাথে সাথে। নেক্সট যেটা ভলিউম, সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হলো যে
যে অ্যাডিশনাল এয়ার আমরা যখন ফোর্সলি, মানে আমরা যখন জোর করে কিছু একটা হাওয়া, মানে নর্মাল তো ব্রিদিং করেইছি, একটা নর্মাল ব্রিদিং হয়ে গেছে, তারপরে আমি আবার এরকম ভাবে জোর করে হাওয়া নিচ্ছি, মানে জোর করে ভেতরে ঢোকাচ্ছি। এবার যখন জোর করে ভেতরে আমরা ইন্সপায়ার করছি, তখন যে অ্যামাউন্টটা আমরা নিচ্ছি ভেতরে, সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। মানে আমরা অতটা আমরা মানে ভেতরে ইন্সপায়ার করতে পারি, মানে আমাদের একটা ম্যাক্সিমাম রয়েছে, মানে ম্যাক্সিমাম একটা লিমিট আছে, সেটার অ্যামাউন্ট হলো অ্যাবাউট 3100 মিলিলিটার। 3100 মিলিলিটার। এটা হচ্ছে ফোর্সড ব্রিদিং আফটার, ফোর্সড ব্রিদিং আফটার এ নর্মাল ব্রিদিং। ওকে, ফোর্সড ব্রিদিং আফটার আ নর্মাল ব্রিদিং। নেক্সট যেটা, সেটা হলো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইআরভি। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা, সেটা হলো কতটা অ্যামাউন্ট, সেটা হলো তোর 1200 মিলিলিটার। এটা হলো অ্যাডিশনাল এয়ার দ্যাট ক্যান বি ফোর্সিবলি এক্সেলড আফটার এক্সপিরেশন অফ এ নর্মাল টাইডাল ভলিউম। আমরা যে নর্মালি বের করে দিচ্ছি হাওয়া, মানে একটা টাইডাল ভলিউম বার করে দিচ্ছি, তারপরেও আমরা জোর করে কতটা হাওয়া বার করতে পারবো, জোর করে, মানে নট নর্মাল, নর্মালি তো বেরিয়ে গেল একটা, তারপরে আমরা জোর করে এই যে ছাড়ছি, এই যে ব্যাপারটা জোর করে ছাড়ছি, সেইটাতে আমরা কতটা বের করতে পারি, সেটা হচ্ছে অ্যাবাউট 1200 মিলিলিটার। অ্যাবাউট 1200 মিলিলিটার। ঠিক আছে, এই গেল তিনটে। লাস্ট যেটা, সেটা হলো রেসিডুয়াল ভলিউম, আরভি। লাস্ট, রেসিডুয়াল ভলিউম অথবা আরভি বলা হয়। আরভি হলো এই যে জোর করে আমি লাংস থেকে বের করে দিলাম হাওয়াটা, তারপরেও যে অ্যামাউন্ট অফ ভলিউম অফ এয়ার যেটা, সেটা যে থেকে যাচ্ছে লাংসে, যেটাকে আমি জোর করেও বার করতে পারছি না, সেটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। সেটার অ্যামাউন্ট হচ্ছে মোটামুটি ওই 1200 ml, অ্যাবাউট 1200 মিলিলিটার। তো চারটে টাইটাল ভলিউম, চারটে ভলিউম, লাং ভলিউম পড়লাম কি কি। টাইডাল ভলিউম হচ্ছে নর্মাল অথবা রিল্যাক্স ব্রিদিং যখন হয়, তখন যে অ্যামাউন্টে এয়ারটা আমরা ইনহেল করি, দ্যাট ইজ 50 মিলিলিটার অ্যাপ্রক্স। আইআরভি মানে হচ্ছে আমরা যখন নর্মাল একটা ব্রিদিং করে নেওয়ার পরে ফোর্সফুলি যখন আবার ব্রিদিং করে আমরা মানে এয়ার নিই, এয়ারটাকে ইন্সপায়ার করি, তখন কতটা করতে পারবো আমরা, সেটা হচ্ছে 3100 মিলিলিটার। সিমিলারলি ইআরভি মানে হলো কি, যে জোর করে কতটা আমরা বার করতে পারি এয়ার, সেটা হলো 1200 মিলিলিটার। অ্যান্ড লাস্ট যেটা, সেটা হলো রেসিডুয়াল ভলিউম বা আরভি। আরভি হচ্ছে জোর করে এক্সেল করার পরেও যেটা পড়ে থাকে, যেটাকে আমরা বের করতে পারি না লাংসের থেকে, অ্যান্ড দ্যাট ইজ 1200 ml অ্যাপ্রক্স। সবগুলোর পিছনে অ্যাপ্রক্স লিখবি বা অ্যাবাউট দিয়ে স্টার্ট করবি, অ্যাবাউট 500, অ্যাবাউট ইয়ে, বা এন্ড করবি অ্যাপ্রক্স দিয়ে। ওকে, কারণ ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, এন্ড এজের উপর ডিপেন্ড করে, বডি সাইজের উপর ডিপেন্ড করে, বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। নেক্সট হলো লাং ক্যাপাসিটিস। দেখ, লাং ক্যাপাসিটিস যেরকম এখানেও 4 রকমের টাইডাল ভলিউম ছিল, সেই রকমই 4 রকমের লাং ক্যাপাসিটিসও রয়েছে। কি কি? 1 নম্বর, 2 নম্বর, 3, 4। প্রথম যে রয়েছে, যেটাকে বলা হয় টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি হলো নর্মাল ব্রিদিং এর জন্য যেটা আমরা ইন্সপায়ার করতে পারি, তারপরে আইআর মানে, মানে মোট কথা সবগুলো মিলিয়ে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। আমাদের টোটাল লাং এর যে ক্যাপাসিটি, সেটা হচ্ছে চারটে যে ভলিউম রয়েছে তাদেরকে যোগ করে দেওয়া। কি কি ভলিউম আছে? টিভি, টাইডাল ভলিউম, আইআরভি, ইআরভি অ্যান্ড আরভি, রেসিডুয়াল ভলিউম। তাহলে যোগ করলে কত হবে? টিভির হচ্ছে 500 প্লাস 3100 প্লাস 1200 প্লাস 1200, যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে
হলো 2 2 4, 4 একে 5, 5 আর 5 10, 7 রইল 1, 3 আর একে 4 একে 5 আর একে 6, 6000। 6000 মিলিলিটার হলো টোটাল লাং ক্যাপাসিটি, আমাদের বডির মধ্যে টিএলসি হলো 6000 ml। ওকে, সিমিলারলি আরেকটা আরো তিনটে এরকম ভাইটাল ক্যাপাসিটি আছে, এর পরেরটাকে বলা না, এরকম ক্যাপাসিটি আছে লাংয়ের, সেইগুলো হলো একটা হলো ভাইটাল ক্যাপাসিটি, একটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, আর একটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। সবগুলোই কিন্তু এরকম যোগ করে করে অ্যামাউন্ট গুলোকে বার করতে হবে। টিএলসি হয়ে গেল, টিএলসি টা কত আমরা জানতাম, 600 ml, 600 ml। ওকে, এরপরে যেটা হয় সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, ভিসি। ভাইটাল ক্যাপাসিটি হলো যে অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড আফটার ফুললি ইনহেলিং, মানে পুরোপুরি আমি যে ইনহেল করলাম যতটা, তারপরে কতটা অ্যামাউন্ট অফ এয়ার বার করতে পারছি, পুরোপুরি ইনহেল করছি, সরি, পুরোপুরি যে ইনহেল করছি তারপরে কতটা এয়ার আমরা বার করতে পারছি। তাহলে এটা যোগ করব কি কি, এক হলো টিভি, টিভিতে আমরা নর্মাল ব্রিথ করছি, তারপরে কি আমরা আইআরভি মানে এক্সট্রা ব্রিথ করছি, আর আরেকটা কি যোগ করব সেটা হচ্ছে ইআরভি, কতটা আমরা ফোর্সফুলি ব্রিথ করতে পারছি, তাহলে সেটাই হচ্ছে ভিসি। ভিসি হচ্ছে টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি, তিনটে যোগ করি কত হচ্ছে 500, 3100 আর 1200, কত হচ্ছে দেখ, 2 আর 3, 3 আর 5 8, 4800 ml অ্যাপ্রক্সিমেটলি। তো এই 4800 ml যে অ্যামাউন্টটা, এটা তাহলে কি হচ্ছে, এটা ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে। নেক্সট হলো ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি হলো দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড, মানে আমরা কতটা ম্যাক্সিমাম ইন্সপায়ার করতে পারি। এটা বুঝতেই পারছি, সেটা তো বলার কিছু নেই, খুব সোজা, দ্যাট ইজ টিভি প্লাস আইআরভি, এটা আমরা ম্যাক্সিমাম ইনহেল করতে পারি। তাহলে টিভির হচ্ছে 500 আর আইআরভির হচ্ছে 3100, তাহলে কত হচ্ছে 3600, এত এমএল আমরা ম্যাক্সিমাম, এটা আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এটা আমাদের ক্যাপাসিটি, এর থেকে বেশি আমরা মানে ফোর্সফুল ব্রিদিং করেও কিন্তু ইনহেল করতে পারবো না 3600। ওকে, আর লাস্ট যেটা সেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, রেসিডুয়াল ক্যাপাসিটি, এটা কি, মানে এটা আগেটা যেমন কি টিভি প্লাস আইআরভি, এটা হলো যে amount of air is remaining in the lungs after a normal expiration, নর্মালি যখন আমরা এক্সপায়ার করছি তখন তাহলে কতটা অ্যামাউন্ট থেকে যায়, সেটা হচ্ছে আরভি প্লাস ইআরভি। কারণ কি, যখন ইআরভি মানেটা কি, ইআরভি মানে আমরা জোর করে যেটা বার করছি, তো যদি আমরা জোর করে বার নাই করি তাহলে আমাদের ইআরভিটা তো মানে বডির মধ্যে থেকে যাচ্ছে, তাছাড়াও কি থাকছে আরভি, তাহলে এই দুটো যোগ করলে কি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এটা আমার মধ্যে রয়েছে যদি না আমি ফোর্সফুল রেসপিরেশন করছি বা এক্সপিরেশন করছি। তাতে কত হচ্ছে 1200, 1200 মানে 2400, এত এমএল। এই চারটে হচ্ছে আমাদের লাং ক্যাপাসিটি, টিএলসি, ভিসি, আইসি আর হচ্ছে এফআরসি, চার রকমের। প্রথমটা হচ্ছে আমাদের লাংসে টোটাল কত ক্যাপাসিটি রয়েছে, মানে কতটা এয়ার টোটাল ও মানে ইয়ে করতে পারবে, ধরতে পারবে, ধারণ করতে পারবে, সেটা হচ্ছে 6000 ml, 600 লিখে ফেলেছি ভুল করে, 6000। হ্যাঁ, ভিসি হলো কি যে টোটাল, ভিসি মানে এটা হলো কি কথাটার, টোটাল অ্যামাউন্ট অফ দ্য এয়ার ক্যান বি এক্সপায়ার্ড আফটার ফুললি ইনহেলিং, মানে আমরা যখন ফুললি ইনহেল করব তারপরে কতটা আমরা বার করতে পারবো টোটাল, সেটা হলো ভিসি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে আমরা ম্যাক্সিমাম কতটা ইন্সপায়ার করতে পারবো। আর আরেকটা লাস্টেরটা হচ্ছে যে নর্মাল ব্রিদিং করার পরে কতটা আমাদের বডির মধ্যে বা লাংসের মধ্যে থেকে যাচ্ছে, লাংসের মধ্যে কতটা থেকে যাচ্ছে যদি আমরা নর্মাল মানে এক্সপায়ার করি, তখন হচ্ছে সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এফআরসি। প্রত্যেকটার ভ্যালু কিন্তু যোগ করে করে বের করে নিবি, কারণ একবার যদি ডেফিনেশনটা মনে থাকে তাহলে বুঝতে মানে সেগুলো মুখস্থ করার কিছু নেই। আর এইখান থেকে কিন্তু গ্রাফ টাইপের দিতে পারে, ঠিক আছে।